সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভূতপূর্ব অধ্যাপক আমেনা মহসিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যখন কথা বলছি তখন ঢাকার অর্ধেক ঢাকা কিন্তু বিদ্যুৎহীন। যাই হোক, এটা তো একটা খবর। আমি জানি আজকে সব কটা কাগজের একটাই শিরোনাম, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। বাংলাদেশ প্রতিদিন অল আউট যুদ্ধের মহাবিপদ সংকেত, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ভিন্ন মত। মানবজমিন যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন ইরানের পার্লামেন্টের। কালের কণ্ঠ, ইরানের যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, যারা দেশে বিনিয়োগ করেছেন তাদের সহায়তা দিতে হবে। আমার দেশ ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে জুয়া খেলছেন ট্রাম্প। আমাদের সময় ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, কালো টাকা সাদার সুযোগ বাতিল। কালবেলা বাংলে নদী নিজের জমি চরের নামে পর হয়, আর যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন ইরানের। দিনকাল, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হতে পারবে না, প্রধান উপদেষ্টা। করতোয়া, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে অনৈক্য। আপনি তো নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আছি। ইরান ইসরায়েল যুদ্ধ চলছিল, হামলা পাল্টা হামলা চলছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে এসে যুদ্ধে জড়িয়ে গেছে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা কী হয়েছে, তারা হামলা চালিয়েছে এবং এটা নিয়ে কেন্দ্র করে সারা বিশ্বেই ব্যাপক তোলপাড় হচ্ছে। আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে আমার মনে দেখেন, আমরা যদি একটু চিন্তা করে দেখি, যখন একটা যুদ্ধ চলে তখন তো ধরেন একটা কতগুলো পর্যায় বা কতগুলো লেভেলে আপনি ওটাকে বিশ্লেষণ করতে পারেন। একটা হলো ওটার ইমিডিয়েট এফেক্টটা কী হতে পারে, আর একটা হলো মিডিয়াম টার্ম, শর্ট টার্ম। আমরা যেটা নিয়ে অনেক আলোচনা করি যে ধরেন অর্থনৈতিক কী প্রভাব পড়বে, রাজনৈতিক কী প্রভাব পড়বে। কিন্তু একটা না বড় ক্যানভাসে যদি আমরা দেখি তাহলে কতগুলো জায়গায় দেখেন এই যে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে একটা আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থাটা তৈরি হয়েছিল, সেটার ভিতটা কিন্তু একটু অনেকটা নড়ে গেছে, নড়বড় হয়ে গেছে। কেন আমি কথাটা বলছি? এই যুদ্ধের মাধ্যমে যে একটা বড় জিনিস হলো কি, ইসরায়েল যখন অ্যাটাকগুলো করেছিল, এটা একেবারে সমস্ত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে করেছে, জাতিসংঘের সনদেরকে লঙ্ঘন করে করেছে। এবং এটাকে সাপোর্ট কে দিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে আমরা ধরে নিই বিশ্ব মডেল, কিংবা যে কতগুলো ভ্যালুজ বা বলেন আপনি প্রিন্সিপালস, যেগুলোকে আপহোল্ড করে থাকে। আমরা পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, তারা যেটা নিয়ে আমাদের মত পার্থক্য অনেক থাকতেই পারে, হ্যাঁ, এবং সেটা নিয়ে অনেক কিছু আমাদের বলারই আছে। কিন্তু মানে আমি বলছি, যেটা সাধারণ মানুষ যে অর্থে তাকায়, সেরকম ধরনের পৃথিবী, মানে ওই রাষ্ট্রগুলো কিন্তু, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমি বলবো, যে ইট ওয়াজ এ টোটাল মানে ভায়োলেশন অফ অল কাইন্ডস অফ ইন্টারন্যাশনাল লজ নর্মস। এটা তো একটা জিনিস হলো কি, আপনার সে আস্থাটা হারিয়ে গেল, যে আপনি কারো থেকে, বিশ্ব ব্যবস্থায় কারো থেকে আপনি প্রোটেকশন পাচ্ছেন না, সেরকম একটা সিস্টেম। দ্বিতীয় যেটা হলো ফেলিয়ার অফ ডিপ্লোম্যাসি, যেটা আমি বলবো। কেন বলছি ফেলিয়ার অফ ডিপ্লোম্যাসি অ্যান্ড নেগোসিয়েশনস? কারণ সেখানে আপনি লক্ষ্য করেন, যখন ইসরায়েল অ্যাটাকটা করেছিল ইরানের উপরে, তখন কিন্তু ইরান যে কথাটা বারবার বলছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনার মধ্যে ছিল। সেটা অ্যাটমিক এনার্জি এজেন্সির ওই যে তাদের এই যে নিউক্লিয়ার পারমাণবিক ইয়েটা কতটুকুতে ওরা কমাবে বা বাড়াবে, দর কষাকষির মধ্যে ছিল, এবং এটা গ্যাপের মধ্যে ছিল। আবার যেটা ছিল, দ্বিতীয় রাউন্ডটা আরম্ভ হওয়ার কথা ছিল, ওই যে বন্ধ হয়েছে গ্যাপের মধ্যেই তারা কিন্তু ইসরায়েল অ্যাটাক করে দিল ইরানকে। এবং সেকেন্ড টাইম যখন মার্কিন যুক্তরাষ্ট্র জড়ালো,
তখন কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী জেনেভায় কথা বলছেন E3, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তাদের ফরেন মিনিস্টারের সাথে উনি কথা বলছেন। সো তাহলে এটা তো মানে যেটা আমেরিকা বারবার বলার চেষ্টা করেছে যে না, তাদেরকে নেগোসিয়েশন টেবিলে আসতে হবে, কথা বলতে হবে, টোটাল সারেন্ডার, এই সুযোগই তো দেয় নাই না। আবার দেখেন, ইরানের অনেকে এটা বলছে, ইরান তো এই কথাটা বলেছে যে না, তারা কোনোভাবে আলোচনার টেবিলে আসবে না। কিন্তু প্রশ্ন হলো কি মতি ভাই, এখানে আমাকে দেখতে হবে ইরান কার কথা বলে। ইরান তো বলেনি, ইরান তো ডিপ্লোম্যাটিক চ্যানেলস বন্ধ করেনি, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেনি, তারা ইসরায়েলের সাথে এখন কথা বলছে না, বলেনি। কিন্তু ওরা তো ওয়েস্টার্ন পাওয়ার্স, ইউরোপিয়ান পাওয়ার্সদের সাথে তো ওরা আলাপ আলোচনা গুলো চালিয়ে যাচ্ছে। ওরা ইনফ্যাক্ট এখন তো গতকাল হয়ে গেল, মানে গতকালও আমরা দেখেছি ফরেন মিনিস্টারের, ইরানিয়ান ফরেন মিনিস্টারের যে ব্রিফিং ছিল, উনি কিন্তু বলেছেন যে আমরা কিন্তু চ্যানেলস অফ কমিউনিকেশনস গুলোকে ওপেন রাখছি, এবং এই দ্বারগুলো কিন্তু তারা বন্ধ করে দেয়নি। কিন্তু যারা বিশ্বাসঘাতকতা করে বারবার তাদেরকে অ্যাটাক করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে শর্ত, যে আনকন্ডিশনাল সারেন্ডার, সেটা তো হতে পারে না না কখনো। সো ওই জায়গাগুলোকে আপনি যদি দেখেন, একটা লং টার্ম ইম্প্যাক্ট কোন ধরনের হয়, এবং আন্তর্জাতিক মানে, এবং ধরেন পারমাণবিক যে জিনিসটা ছিল, নিউক্লিয়ার যেটা নিয়ে প্রথমে তারা এই জিনিসটা আরম্ভ করলো। আপনি সময় আছে আমি কথা বলবো? আচ্ছা, এটা কিন্তু ইরান কিন্তু নিউক্লিয়ার নন প্রলিফারেশন যে ট্রিটি আছে সেটাতে সিগনেচারি। এখন ইরান বলছে যে তারা তাদের অপশন রাখবে যে তারা এটার মধ্যে থাকবে কি থাকবে না সেটা, এবং আন্তর্জাতিক আইনের মধ্যে যেই রাষ্ট্রগুলো এনপিটির আন্ডারে থাকে, সেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সেফগার্ডের আন্ডারে থাকে, এবং সেখানে আপনি লঙ্ঘন করতে পারেন না, আপনি অ্যাটাক করতে পারেন না। এই যে স্থাপনাগুলোকে যে অ্যাটাক করলো, এগুলো কিন্তু IAEA মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সেফগার্ডের আন্ডারে ছিল। আবার দেখেন সেটা তাহলে তো কোনো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী তো করতে না, না সেটা করতে পারে না। আরো ইন্টারেস্টিং বা যেটা খুবই আয়রনিক, সেটা হলো ইসরায়েলের কিন্তু পারমাণবিক অস্ত্র আছে, সেটা ইসরায়েল হ্যাঁও করে না, নাও করে না। ওরা কিন্তু ওই নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির রেজিমের ভেতরেও নাই, তারা কিন্তু এরকম কোনো ধরনের চুক্তির মধ্যেও আসেনি। তো এইটা হলো কি, যে জোর যার মুল্লুক তার, সেরকম একটা অবস্থার মধ্যে তারা এসে গেছে, যে এই অঞ্চলে তারা একমাত্র নিউক্লিয়ার ক্যাপাবিলিটি রাখবে পৃথিবীতেও, সেটাই আমেরিকার উদ্দেশ্য। একমাত্র আমেরিকা থাকবে, আর তার প্রক্সি হিসাবে ইসরায়েলের এখানে থাকবে, এই ধরনের একটা ব্যবস্থা তারা চাচ্ছে। এই কারণেই তো মানে কি হয়েছে যে পরের টার্গেট হচ্ছে পাকিস্তান, এটা বলা হচ্ছে যে পরে টার্গেট হবে। তো পুরো বিশ্ব ব্যবস্থায় তো একদম নড়বড় হয়ে যাচ্ছে, এবং একটা যে আনইকুয়াল ওয়ার্ল্ড, মানে পৃথিবীটা যে সেই জিনিসটা তো মানে তারা তাদের সামরিক আধিপত্য দিয়ে জিনিসটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এখন সেটা তো একটা পৃথিবী হতে পারে না, তাই না? সেটা একটা বড় ব্যাপার থেকেই যাচ্ছে। এবং আরো আপনি ইমপ্লিকেশন আপনি পড়ছিলেন যখন আপনি বলছিলেন যে হরমুজের কথা, হ্যাঁ সেটা যদি তাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, পার্লামেন্টে নীতিগত ইয়েতে হয়েছে, আমি দেখেছি যে পার্লামেন্টে এরকম হয়েছে, এখন ওরা করেনি। তো সেটা যদি বন্ধ করে দেয়, সেটা দেখেন বিশ্ব অর্থনীতির উপরে কি ধরনের প্রভাব ফেলবে। এবং অলরেডি তো ধরেন পৃথিবী, ইউক্রেন, তারপরে রাশিয়ার যুদ্ধ, সেগুলোর তো ভারটা অনেক না। সো এখন এটা যে ধরনের পৃথিবী ওরা তৈরি করছে, এবং এটা তো থামার মতো না, কারণ ইরান কিন্তু এই জায়গাটাতে থেমে। আরো গুরুত্বপূর্ণ হলো কি, এখন যেটা খুব স্পষ্ট এসে যাচ্ছে, সেটা হলো ইরানের অ্যাকচুয়াল উদ্দেশ্য হলো রেজিম চেঞ্জ, ওখানে ক্ষমতার পরিবর্তন তারা আনতে চাচ্ছে। এবং ক্ষমতার পরিবর্তন দেখেন
অনেকেই আমি বাংলাদেশের থেকেও অনেক আলোচকের এই কথাটা শুনেছি যে হ্যাঁ, এই রেজিমের মধ্যে অনেক আনপপুলারিটি আছে, সেটা আমি অস্বীকার করছি না। মানবাধিকারের ব্যাপার বলেন, অনেক কিছু নিশ্চয় জি। পশ্চিমা বিশ্বেও আছে, এগুলো নিয়ে আমরা তর্ক বিতর্ক করতেই পারি, কিন্তু কথাটা হলো কি, রেজিম চেঞ্জ যদি আসতে হয় সেটা তো ভেতর থেকে আসবে। Yeah. আপনি দেখেন বিশ্বের আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, তারা ইরাকে যা করেছে, ওরা সিরিয়ায় করেছে, লিবিয়ায় করেছে, লেবাননে করেছে, ইয়েমেনে করেছে, এই যে সমস্ত কিছু করলো, কোথাও কি তারা শান্তি আনতে পেরেছে? বরঞ্চ যেটা হয়েছে যে অনেকগুলো যাদেরকে তারা টেরোরিস্ট বলে, এ তো বা আমরা বা যাদেরকে রেজিস্ট্যান্স ফোর্সেস বলা হয়, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই আধিপত্যটাকে ইয়ে করছে, সেই ফোর্সেসগুলো এখন দুর্বল হয়ে গেছে, কিন্তু এগুলো তো নিশ্চিহ্ন হয়ে যায়নি। সো আমেরিকার তো মধ্যপ্রাচ্যে 8টা দেশে ঘাঁটি আছে, 16টার উপরে তাদের কিন্তু ঘাঁটি আছে, 40 থেকে 50 হাজার তাদের সোলজার্স আছে। এবং ইরান তো বলেছে যে এখন এই যে হামলার ফলে ওরা যে মানে ওদের তো সেই অপশনটা থেকেই যাচ্ছে যে তারা যে কোনো মার্কিন ঘাঁটি বলেন, মার্কিন এই আশঙ্কা তো আছেই, এবং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সো তাহলে একটা যেটাকে আমরা বলি না ওয়ার অফ অ্যাট্রিশন, মানে আপনি যেরকম হামাস আরো খুব ক্লেভারলি দেখেন এই হামলাটা করে গাজার থেকে কিন্তু দৃষ্টিটা সরিয়ে দেওয়া হলো। এখনো কিন্তু গাজায় জেনোসাইড চলছে। মানে গতকালেও আমি দেখলাম যে 200-র মতো লোক মারা গেছে। সেখান থেকে আপনি দৃষ্টিটা সরিয়ে দিয়ে আরেকটা ফ্রন্ট ওপেন করে দিলেন, এবং এটা একমাত্র সম্ভব হচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার পেছনে আছে। ডোনাল্ড ট্রাম্প বললেন যে 2 সপ্তাহের মধ্যে তারা কি করবে। এটা দেখেন তার একটা স্ট্রেট ব্লাফ না, ব্লাফ এটা। এবং যখন মানে এটা যখন উনি এই ওভাল, এবং এটাও মিডিয়াতে এসেছে, যখন এই হামলাটা হয়েছে ওভাল অফিসে বসে উনি, ওনার সেক্রেটারি অফ স্টেট, ওনার ভাইস প্রেসিডেন্ট, এরা সবাই মিলে এই হামলাটা তারা দেখেছে, পুরোটাকে তারা দেখেছে। সো এই যে পুরো পৃথিবীকে তারা একটা ইয়ের মধ্যে রাখলো, এবং আমরা সবাই আশা করছিলাম যে এই 2 সপ্তাহের মধ্যে হয়তো একটা, এবং ইরানও সেটা, আমি যার জন্য বললাম যে ফেলিয়ার অফ ডিপ্লোম্যাসি, ইরানও সেটা আশা করেছিল যে এই 2 সপ্তাহের মধ্যে এক ধরনের একটা দর কষাকষির মধ্যে একটা ধরেন সমাধানের মধ্যে আসবে। বাট মানে তাহলে ইনস্টিটিউশনস, আমরা যেটা বলে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউশনসগুলো খুব স্ট্রং, একজন ব্যক্তি সেটাকে ইয়ে করতে পারে না, সেটা তো ভুল প্রমাণিত হয়ে গেল, তাই না? কিন্তু এই যদি অবস্থা হয় তাহলে তো এই যে যেটা ডিপ্লোমেসি ফেল করার পরে এখন তো এই আশঙ্কাই থেকে যায়, যেটা আপনি বলছেন যে জোর যার মুল্লুক তার, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। এবং তাহলে দেখেন এর ফলশ্রুতিতে কি হবে, ইরানের কিন্তু আরো এই রিজলভটা বেড়ে যাবে যে তারা তাদের নিউক্লিয়ার ইয়েটা শক্তিশালী করবে, এবং পৃথিবীর অনেক দেশেই চাইবে, যেটা অনেকে বলে যে পাকিস্তানের ডেটারেন্স ছিল বা নিউক্লিয়ার ক্ষমতা ছিল বলে ভারতের সাথে তাদের বড় ধরনের কোনো যুদ্ধ হয়নি, ওটা একটা ডেটারেন্স। তো অনেকেই চাইবে যে তাদের পারমাণবিক শক্তি যেন থাকে, একটা ডেটারেন্স হিসাবে কাজ করে, এবং সেই জায়গাটাতে প্রত্যেকটা রাষ্ট্রই নিজে থেকে আরো শক্তি, মানে সামরিকভাবে শক্তিশালী করার চেষ্টা করবে। তো বিশ্বব্যাপী তো এই যে সামরিকীকরণ যেটা বলে না, আমরা বলে থাকি, সেটাই তো বেড়ে যাবে, এবং অথরিটেরিয়ান বা মানে যেগুলো রেজিম আছে সেগুলোই শক্তিশালী হয়ে দাঁড়াবে। কিন্তু জ্বালানির ক্ষেত্রে যেটা হবে সেটা তো হচ্ছে একটা বড় ধরনের নিরাপত্তা হুমকি হবে। হ্যাঁ, অর্থনীতি সবার জন্য, ধরেন বাংলাদেশে যদি আপনি কথা বলেন, ধরেন আমাদের গার্মেন্টস সেক্টর এক্সপোর্টের উপরে নির্ভরশীল, তাই না? আর এটার জন্য তো জ্বালানিটা লাগবে এমনি তো, তারপরে আমাদের রেমিটেন্সের জন্য আমরা মধ্যপ্রাচ্যের উপরে নির্ভরশীল, তাই না? সো যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ অলরেডি মানে চেষ্টা করছে যে এশিয়ার বিভিন্ন দেশে তাদের মানে ওখান থেকে যদি তেল আনতে পারে, বা যেহেতু আমরা
ধরেন বিশ্ব অর্থনীতির সাথে আমরা অনেকটা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট, আবার আমাদের সাবসিস্টেন্স, আমাদের একটা রেজিলিয়েন্স আছে। সো সেই সমস্ত জায়গা দিয়ে হয়তো সবাই সার্ভাইভ, মানে আমি বলছি না যে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে, বাট যেটা আমরা আশা করেছিলাম যে পৃথিবী দ্রুত এগিয়ে যাবে বা মানুষের উন্নয়ন হবে, সেই জায়গাটাতে একটা বিরাট বৈষম্য অনেক বেশি বেড়ে যাবে, সেগুলো আমরা দেখতে পারবো আর কি। এবং দেখেন এগুলো কিন্তু টেকনোলজির একটা বিরাট ভূমিকা আছে এখানে। টেকনোলজি ইজ আ ডাবল এজেড সোর্ড। সো একদিক দিয়ে টেকনোলজির মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছিও, আবার আমরা হারাচ্ছিও। কারণ এই যুদ্ধটা যে চলছে, আপনি দেখেন অনেক ডিসইনফরমেশনও আসতেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সাইবার অ্যাটাকও করেছিল ইরানের টিভিতে। সো সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে, যে ধরনের জিনিসপত্র, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটাও কিন্তু এখন বুঝা, বা কোনটা এআই জেনারেটেড হচ্ছে। আপনার ধারণা কি এখন কি হতে যাচ্ছে, পরের ফেজটা কি হবে? দেখেন একটা হতে পারে, মানে যে জিনিসটা যেভাবে ইসরায়েলের যে বক্তব্যগুলো আসতেছে, এবং যেটা ডোনাল্ড ট্রাম্পেরও যদি ব্যক্তিত্ব, যেটা আমরা যদি দেখি, তারা রেজিম চেঞ্জ করার ভীষণভাবে চেষ্টা করবে। মানে আমি 2-3 ধরনের সিনারিও ফোরসি করছি, কিন্তু রেজিম চেঞ্জ করে তারা নিজেদের মতো করে একটা সরকার যদি ওখানে পাপেট গভর্নমেন্ট করেও ফেলে, কিন্তু এই রেজিস্ট্যান্সটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেটা আছে ওই অঞ্চলে, এটা কিন্তু বাড়বে, এটা থেকে যাবে, এটাকে বশ করা যাবে না। আরো হামলা হতে পারে ইরানে, হ্যাঁ হামলা হতে পারে। আর যেটাকে আমি বলছি যে ওয়ার অফ অ্যাট্রিশন, ধরেন হুতিরা আছে, হামাস আছে এখানে, এই সমস্ত ফোর্সেসগুলো কিন্তু বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন জায়গা আছে, ধরুন যেটাকে আমরা এক সময় যে ওরা যেটাকে টেরোরিজম বলে, এগুলোর কিন্তু চান্সেসগুলো অনেক বেড়ে যেতে পারে। কিন্তু পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে, মানে আমি সেটাকে রেজিস্ট্যান্সই বলবো, যে কারণ এখানে তো কে টেরোরিস্ট সেই সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে মানে এখানে অ্যাক্ট অফ যেই জিনিসটা ইসরায়েল করলো, সেটাকে কি আমি একটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এবং একটা দেশে আপনি রেজিম চেঞ্জ করে ফেলবেন? শুধু ইরানে কেন, তাইলে তো ইসরায়েলের রেজিম চেঞ্জ করতে হবে যদি এই সংঘাত মনে পড়ে। সেটা শুধু না, আপনি তাহলে তো ইসরায়েল, হাউ অ্যাবাউট ইসরায়েলস নিউক্লিয়ার তাই ওইখানে তো কথা বলছে না কেউ, না ওটা নিয়ে কেউ কথা বলছে না। ওরা তো নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি যেটা, সেটা সইও করেনি, ওরা তো স্বীকারও করে না, ওরা অস্বীকারও করে না, স্বীকারও করে না যে তাদের কাছে ওটা আছে কিনা জিনিসটা। এবং দেখেন না, মিডিয়ারও একটা ব্যাপার আছে। আমি দেখছিলাম যে আসছে ইরান যখন হিট করছে, তখন ওদের হাসপাতালগুলো হচ্ছে, যে কোনো জায়গায় সিভিলিয়ান ক্যাজুয়ালিটি দুঃখজনক। তো আমাদের এটাও তো ভুলে গেলে হবে না যে 600-র উপরে কিন্তু তারা হিট করেছে গাজায় হাসপাতালে। ইনফ্যাক্ট ওরা টার্গেটই করতো হাসপাতালকে, এবং বলতো যে ওখানে হামাসরা লুকিয়ে আছে, মানে সমস্ত কিছু ওরা কিন্তু বন্ধ করে দিয়েছে। সো সেই হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার তো না, ওটা তো একটা জেনোসাইড ছিল, উইচ ওয়াজ টেলিভাইজড, আমরা ওগুলো চোখে দেখেছি। সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট দিয়ে গেছে। মানে B2 বোমারু বিমান সম্পর্কে আপনার ধারণা আছে? মানে এটা বলা হচ্ছে যে এমন একটা যেটার একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে, এবং সেটা এরকম ক্ষমতা আছে যে 1100 কিলোমিটারেরও বেশি তারা, মানে 11,000 বেশি তারা কোনো রকমের রিফুয়েলিং ছাড়া তারা যেতে পারে। এবং তাদের যেটা বলা হয় না বাংকার ব্লাস্ট, তাদের কাছে সেই বোমারু একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল, যেটার মাধ্যমে তারা এই যে ফাদ্দু বলেন, সম্ভবত এটা মাটির নিচেও করতে পারে, মাটির নিচেই তারা ওটা হিট করতে পারে। এবং যেটা
ফাদ্দোতে ওদের ওইটা 1/2 কিলোমিটার নিচে তাদের ছিল, কিন্তু যে কথাটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি থেকে, যে আশেপাশে কোথাও কিন্তু কোনো কন্টামিনেশন হয়নি, তিনটা জায়গায় কোনো না হিট করেছে। অনেকে এটা বলছে যে হয়তো এর মধ্যে আগেই সরিয়ে ফেলেছিল, এটা স্পেকুলেট করা হচ্ছে, মানে পত্রপত্রিকায় এটাই আসছে, মিডিয়াতে বলা হচ্ছে। কারণ মানে দেখেন ইরান কিন্তু, আমি আগেও বলেছি, ইরানে কিন্তু একটা ওয়ার স্ট্র্যাটেজি আছে। ইরানকে আপনি অন্য একটা রাষ্ট্রের সাথে তুলনা করতে হবে না। 4000 বছরের উপরে তাদের একটা সভ্যতা, এবং ইরানে কিন্তু ওরা মৃত্যুকে ভয় পায় না, এটাকে তারা মাটিয়ে দেম বলে। এবং তাদের যে যাদেরকে আমরা বলি না রেভলিউশনারি গার্ড, ওরা কিন্তু শুধু সৈন্য যে তা না, ওরা কিন্তু এক একজন পলিসি মেকার। নাহলে এক কাতারে দেখেন ওরা ওদের কতগুলো আর্মি চিফকে মেরেছে না, মানে আর্মির টপ জেনারেলস থেকে মেরেছে, আর্মি চিফকে মেরেছে। কিন্তু ইরান তো বসে থাকেনি, মানে ওদের পুরো একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে দিয়ে ওরা কাজ করে। খামেনি নিজেও তো বলছেন যে 3টা মানে স্টেজে উনি যদি কোনো কারণে ওনার উপরে হিট করে, সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, এগুলো ওদের কিন্তু পুরো মানে জিনিসটা ঠিক করা, মানে স্ট্র্যাটেজিটা ঠিক করা। সো সেখানে আমার স্পেকুলেশন হলো, যেহেতু এগুলোকে হয়তো একটা নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। আর একটা মতি ভাই, যেটা আমি এখানে বলতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো দিজ আর হোম গ্রোন থিংস। এই টেকনোলজিটা কিন্তু ইরানের নিজস্ব। আপনি এটাকে যদি সম্পূর্ণ ধ্বংস করে দেন, ওদের তো ব্রেনে তো এটা আছে। অবশ্যই তা ঠিক। ইরান বসে থাকবে না, এটাই বোঝা যাচ্ছে পরিষ্কার। না, আমি মনে করি না যে ইরান বসে থাকবে। ঠিক, শেষ করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।